আমি শাকিব শাহরিয়ার ফারদিন পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভিতরে, রাস্তায়ও নয়। ১৪৪ ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো। আমি ভাবলাম দেখব কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাংলাদেশের মুসলিম লীগ নেতারা বুঝলেন না কে বা কারা খাজা সাহেবকে উর্দুর কথা বলালেন আর কেনই বা তিনি বললেন। তারা তো জানতেন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে মিস্টার জিন্নাহর মতো নেতাও বাধা না পেয়ে ফিরে যেতে পারেন নাই। সেখানে খাজা সাহেব এবং তার দলবলের অবস্থা কি হবে? একটা বিশেষ গোষ্ঠী যারা ষড়যন্ত্রের রাজনীতি করতে শুরু করেছেন, তারাই তাকে জনগণ থেকে যাতে দূরে সরে পড়েন তার বন্দোবস্ত করলেন। সাথে সাথে তার সমর্থক নুরুল আমিন সাহেবও যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান সে ব্যবস্থাও করালেন। কারণ ভবিষ্যতে এই বিশেষ গোষ্ঠী কোনো একটা গভীর ষড়যন্ত্রের প্রস্তুতি গ্রহণ করছে। যদিও খাজা সাহেবের জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং মোহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোস্তাক আহমেদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেফতার করেছে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করেছে। বৃদ্ধ খান সাহেব ও তার ছেলেমেয়েদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাইরে নাই। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়া চিরদিনের জন্য স্থান পেতে পারে। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে ৫-৭ বার আমাদের দেখতে আসেন। ২৫ তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করেছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম এই শান্তি। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকেও খবর দিতে হবে কিনা? আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম, দরকার নেই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ প্লুরিসিস আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পরে চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। বারবার আব্বা আম্মা ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশা কি হবে? তার তো কেউ নাই দুনিয়ায়। ছোট ছেলে মেয়ে দুইটার অবস্থাই বা কি হবে? তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না, এ বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তিও হারিয়ে ফেলছিলাম। হাসিনা কামালকে একবার দেখতেও পারলাম না। বাড়ির কেউ খবর পায় নাই, পেলে নিশ্চয়ই আসতো। মহিউদ্দিনের তো কেউ ফরিদপুর নাই, বরিশালের এক গ্রামে তার বাড়ি। ভাইরা বড় বড় চাকরি করেন, এক ভাই ছাড়া কেউ বেশি খবর নিতেন না। তিনি সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন, তাকে আমি জানতাম। যা হোক, মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুইটি খাট পেতে নিয়েছিলাম, একজন আর একজনের হাত ধরে শুয়ে থাকতাম। দুজনেই চুপচাপ করে থাকি। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না। আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। ২৭ তারিখ দিনের বেলা আমার অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। বোধহয় আর ২-১ দিন বাঁচতে পারি।
27 তারিখ রাত 8টার সময় আমরা দুইজন চুপচাপ শুয়ে আছি। কারো কাছে কথা বলার ইচ্ছাও নাই, শক্তিও নাই। দুইজনেই শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে উজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? বললাম, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। ডাক্তার সাহেব এবং আরো কয়েকজন কর্মচারী এসে গেছে চেয়ে দেখলাম। ডেপুটি জেলার সাহেব বললেন, আমি পড়ে শোনাই। আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকেও অর্ডার এসেছে। দুইটা অর্ডার পেয়েছি। তিনি পড়ে শোনালেন। আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখলো এবং বলল যে, তোমার অর্ডার এসেছে। আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছু নাই, কারণ আমার কোনো স্বার্থ নাই। আপনার মুক্তির আদেশ সত্যিই এসেছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে দুইজন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল, তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দেব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। মহিউদ্দিনের কোনো অর্ডার আসে নাই এখনো। এটা আমায় আরো পীড়া দিতে লাগলো। ওকে ছেড়ে যাব কেমন করে? মুক্তির আদেশ এলেও জেলের বাইরে যাবার শক্তি আমার নেই। সিভিল সার্জন সাহেবও ছাড়বেন না। মাঝে মাঝে ডাবের পানি আমাকে খেতে দিচ্ছিল। রাত কেটে গেল। সকালে একটু খেলেও ডাব খেতে দিল। আমি অনেকটা সুস্থ বোধ করতে লাগলাম। কিন্তু মহিউদ্দিনকে ফেলে যাব কেমন করে? দুজন একসাথে ছিলাম। আমি চলে গেলে ওর উপায় কি হবে? কে দেখবে? যদি ওকে না ছাড়ে? ওর অবস্থা তো আমারই মতো। তবে কেন ছাড়বে না? আমি তো পাকিস্তান হওয়ার পর থেকে ক্ষমতাসীন মুসলিম লীগ দলের নেতাদের দুশমন হয়ে পড়েছি। কিন্তু মহিউদ্দিন তো জেলে আসার পূর্বদিন পর্যন্ত মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিল। রাজনীতিতে দেখা গেছে একই দলের লোকের মধ্যে মতবিরোধ হলে দুশমনি বেশি হয়। সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন। আমাকে দেখেই আব্বার চোখে পানি এসে গেছে। আব্বার সহ্য শক্তি খুব বেশি। কোনো মতে চোখের পানি মুছে ফেললেন। কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তোমার মুক্তির আদেশ হয়েছে। তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। আমি ঢাকায় গিয়েছিলাম তোমার মা রেনু, হাসিনা ও কামালকে নিয়ে। 2 দিন বসে রইলাম, কেউ খবর দেয় না। তোমাকে কোথায় নিয়ে গেছে তুমি ঢাকায় নাই একথা জেল গেট থেকে বলেছে। যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুর জেলে আছো। তখন যোগাযোগ বন্ধ। নারায়ণগঞ্জ এসে যে জাহাজ ধরবো তারও উপায় নাই। তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি, কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুর নেওয়া হয়েছে কিনা। আজই টেলিগ্রাম করব, তারা যেন বাড়িতে রওনা হয়ে যায়। আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব, বাকি খোদার ভরসা। সিভিল সার্জন সাহেব বলেছেন, তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, একদিন পরে ছাড়বে। পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল। যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, এই তাদের ধারণা। আমাকে কয়েকজন বয়ে নিয়ে গেল আলাউদ্দিন খান সাহেবের বাড়িতে। সেখানে কিছু সময় রাখলো। বিকালে আমার বোনের বাড়িতে নিয়ে আসলো। রাতটা সেখানে কাটালাম। আত্মীয় স্বজন সহ অনেক লোক আমাকে দেখতে আসলো। আব্বা আমার কাছেই রইলেন। পরের দিন সকালে আমার এক বন্ধু ট্যাক্সি নিয়ে এলো। সে নিজেই ড্রাইভ করে আমাকে ভাঙায় নিয়ে আসলো। আব্বা একটা বড় নৌকা ভাড়া করলেন আমার ফুপুর বাড়ির রাস্তার পাশেই। তিনি রাস্তায় চলে এসেছেন আমাকে দেখতে। আব্বাকে বললেন তাদের বাড়ি নূরপুর গ্রামে থাকতে। আব্বা বললেন এখান থেকে নৌকায় বড় বোনের বাড়ি দত্তপাড়া যাবেন। সেখানে আরো একদিন থাকবেন। একটু সুস্থ হলে বড় বোনকে সাথে নিয়ে বাড়িতে যাবেন। আমি অনেকটা সুস্থ বোধ করছি, যদিও খুবই দুর্বল। দত্তপাড়া মাদারীপুর মহকুমায়। সেখান থেকে একদিন এক রাত লাগবে গোপালগঞ্জ পৌঁছাতে নৌকায়। সিন্ধিয়া ঘাটে কর্মীরা বসে আছে খবর পেয়ে। আমাকে দেখেই তারা স্টিমারে গোপালগঞ্জ রওনা করলো। আমি কয়েক ঘন্টা পরে গোপালগঞ্জ পৌঁছে দেখি বিরাট জনতা। সমস্ত নদীর পার ভরে গেছে। আমাকে তারা নামাবেই। আব্বা আপত্তি করলেও তারা শুনল না। আমাকে কোলে করে রাস্তায় শোভাযাত্রা বের করলো।
এবং আবার নৌকায় পৌঁছে দিল। আব্বা আর দেরি না করে আমাকে নিয়ে বাড়িতে রওনা করলেন, কারণ আমার মা, রেনু ও বাড়ির সকলে আমার জন্য ব্যস্ত হয়ে আছে। আমার ভাইও খবর পেয়ে খুলনা থেকে রওনা হয়ে চলে এসেছে। 5 দিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তো বোঝানো কষ্টকর। হাসু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 21শে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেনু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা দিয়ে বিদায় নিল, তখন রেনু কেঁদেও ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো নিয়ে যেতে? আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসের ভাই বাড়ি নেই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায়, সোজা আমাদের বড় নৌকায় 3জন মাল্লা নিয়ে। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? আমাদের কারো কথাও তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি হতো? আমি এই 2টা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না। মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতা? আমি তাকে কিছুই বললাম না। তাকে বলতে দিলাম, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু কমে যায়। রেনু খুব চাপা, আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে। শুধু বললাম, উপায় ছিল না। বাচ্চা 2টা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লাম। 27-28 মাস পরে আমার সেই পুরনো জায়গায়, পুরনো কামরায়, পুরানা বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলার কথা মনে পড়ল। ঢাকার খবর সবাই পেয়েছিলাম, মহিউদ্দিনও মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে। পরের দিন সকালে আব্বা ডাক্তার আনলেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয়। দিন 10 পরে আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকালবেলা। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসতো। গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু 2জনই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দী করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। সামান্য হলেও কিছুটা আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরো কতকাল খাটতে হয় কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না, আর মনও শক্ত হয়েছে। যে পাকিস্তানের স্বপ্ন দেখছিলাম সেই পাকিস্তানি করতে হবে মনে মনে প্রতিজ্ঞা করলাম। গোপালগঞ্জ মহকুমার যে কেউ আসে তাদের এক প্রশ্ন, আমাকে কেন জেলে নেয়? আপনিই তো আমাদের পাকিস্তানের কথা শুনিয়েছেন। আবার বলে কত কথা বলেছিলেন, পাকিস্তান হলে কত উন্নতি হবে, জনগণ সুখে থাকবে, অত্যাচার জুলুম থাকবে না। কয়েক বছর হয়ে গেল, দুঃখই তো আরো বাড়ছে। কমার লক্ষণ তো দেখছি না। চাউলের দাম কত বেড়ে গেছে। কি উত্তর দেব? এরা সাধারণ মানুষ, কি করে এদের বোঝাবো? গ্রামের অনেক মাতবর শ্রেণীর লোক আছেন যারা বিচক্ষণ ও বুদ্ধিমান, কথা খুব সুন্দরভাবে বলতে পারেন। এক কথায় তো বোঝানোও যায় না। পাকিস্তান খারাপ না, পাকিস্তান তো আমাদেরই দেশ। পাকিস্তানকে কি করে গড়তে হবে, জনগণের কি করে উন্নতি করা যাবে সেদিকে ক্ষমতাসীনদের খেয়াল নাই।
1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে এবং ছোট ছোট হাটবাজারে পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটি গোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। ভরসা হলো আর দমাতে পারবে না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। কোনো মাওলানা সাহেবরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, তারাও ভয় পেয়ে গেছেন। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয়ে অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে, তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। মার্চ মাস পুরোটাই আমাকে বাড়িতে থাকতে হলো। শরীরটা একটু ভালো হয়েছে, কিন্তু হার্টের দুর্বলতা আছে। আব্বা আমাকে ছাড়তে চান না, ডাক্তারও আপত্তি করে। রেনুর ভয়ে ঢাকাতে গেলে আমি চুপ করে থাকবো না, তাই আবার গ্রেফতার করতে পারে। আমার মন রয়েছে ঢাকায়, নেতারা ও কর্মীরা সকলেই জেলে। সংগ্রাম পরিষদের নেতারা গোপনে সভা করতে যেয়ে সকলে একসাথে গ্রেপ্তার হয়ে গেছে। ছাত্রলীগের নেতা ও কর্মীরা অনেকেই জেলে বন্দী। আওয়ামী লীগের কাজ একবারে বন্ধ, কেউ সাহস করে কথা বলছে না। লীগ সরকার অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। যা কিছুই হোক না কেন, বসে থাকা চলবে না। এই সময় মানিক ভাইয়ের কাছ থেকে একটা চিঠি পেলাম। তিনি আমাকে অতি সত্বর ঢাকা যেতে লিখেছেন। চিকিৎসা ঢাকায়ই করা যাবে এবং ঢাকায় বসে থাকলেও কাজ হবে। আমি আব্বাকে চিঠিটা দেখালাম। আব্বা চুপ করে থাকলেন কিছু সময়, তারপর বললেন, যেতে চাও যেতে পারো। রেনুও কোনো আপত্তি করলো না। টাকা পয়সাও দরকার। খবর পেয়েছি আমার বিছানাপত্র কাপড় চোপড় কিছুই নাই, আবার নতুন করে সকল কিছু কিনতে হবে। আব্বাকে বললাম, খাট, টেবিল, চেয়ার, বিছানাপত্র সকল কিছুই নতুন করে কিনতে হবে। আমার কিছু টাকা দরকার, কয়েক মাসের খরচও তো লাগবে। ঢাকা থেকে আব্দুল হামিদ চৌধুরী ও মোল্লা জালালউদ্দিন খবর দিয়েছে তাঁতীবাজারে একটা বাসা ভাড়া নিয়েছে। আমি তাদের কাছে উঠতে পারবো। 150 নম্বর মোগলটুলিতে আর উঠতে চাই না, কারণ সেখানে এত লোক আসে যায় যে নিজের বলতে কিছুই থাকে না। তবে ওখানে থাকার আকর্ষণও আছে। শওকত মিয়ার মতো মুরব্বি থাকলে চিন্তা করতে হয় না। আমার শরীর ভালো না, চিকিৎসা করাতে হবে। রেনুও কিছু টাকা আমাকে দিল গোপনে। আব্বার কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় রওনা করলাম এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। হাসিনা ও কামাল আমাকে ছাড়তে চায় না, ওদের উপর আমার খুব দুর্বলতা বেড়ে গেছে। রওনা করার সময় দুই ভাই বোন খুব কাঁদল। বরিশাল হয়ে ঢাকায় পৌঁছালাম। পূর্বে খবর দিয়েছি, জালাল আমাকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে যেতে আসলো ওদের বাসায়। আমার জন্য একটা কামরাও ঠিক করে রেখেছে। শামসুল হক সাহেব আওয়ামী লীগের অফিস নবাবপুর নিয়ে এসেছেন। এই বাড়ির 2টা কামরায় মানিক ভাই তার ছেলে মেয়েদের নিয়ে কিছুদিন ছিলেন। মানিক ভাই, আতাউর রহমান সাহেব ও আরো অনেকের সাথে দেখা করলাম। ডাক্তার নন্দীর কাছে যেয়ে নিজেকে দেখালাম। তিনি ঔষধ লিখে দিলেন। আওয়ামী লীগ অফিসে যেয়ে দেখি একখানা টেবিল, 2-3খানা চেয়ার, একটা লম্বা টুল। প্রফেসর কামরুজ্জামান অফিসে বসেন। একটা ছেলে রাখা হয়েছে যাকে অফিস পিয়ন বলা যেতে পারে। শামসুল হক সাহেব জেলে, আমি জয়েন্ট সেক্রেটারি। ওয়ার্কিং কমিটির সভা ডাকলাম। তাতে যে 12-13 জন সদস্য উপস্থিত ছিলেন, তারা আমাকে অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি করে প্রতিষ্ঠানের ভার দিলেন। আতাউর রহমান সাহেব অন্যতম সহসভাপতি ছিলেন, তিনি সভাপতিত্ব করলেন। ঢাকায় তখন একটা ত্রাসের রাজত্ব চলছে। ভয়ে মানুষ কোনো কথা বলে না, কথা বললেই গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও একই অবস্থা। আওয়ামী লীগ অফিসে কেউই আসে না ভয়ে। আমিও কামরুজ্জামান সাহেব বিকালে বসে থাকি। অনেক চেনা লোক দেখলাম নবাবপুর দিয়ে যাবার সময় আমাদের অফিসের দিকে আসলেই মুখ ঘুরিয়ে নিতেন। 2-1 জন আমাদের দলের সদস্যও ছিল। আমার সাথে কেউ দেখা করতে আসলে আমি বলতাম, অফিসে আমার সাথে দেখা করবেন, সেখানেই আলাপ করব। শহীদ সাহেব যখন এসেছিলেন, তার এক ভক্তের কাছ থেকে একটা টাইপরাইটিং মেশিন নিয়ে অফিসের জন্য দিয়ে গিয়েছিলেন। ঢাকায় একজন ছাত্র সিরাজ এক হাত দিয়ে আস্তে আস্তে টাইপ করতে পারত। তাকে বললাম অফিসে কাজ করতে, সে রাজি হলো।
কাজ করতে করতে পরে ভালো টাইপ করা শিখেছিল। একজন পিয়ন রাখলাম, প্রফেসর কামরুজ্জামান সাহেবের বাসায় থাকতো। এই সময় একজন অ্যাডভোকেট আমাদের অফিসে আসলেন। তিনি বললেন, আমি আপনাদের দলের সভ্য হতে চাই। আমার দ্বারা বেশি কাজ পাবেন না, তবে অফিসের কাজ আমি বিকালে এসে করে দিতে পারি। আমি খুবই খুশি হলাম। ভদ্রলোক আস্তে আস্তে কথা বলেন, আমার বয়সী হবেন। আমার খুব পছন্দ হলো। আমি তাকে অনুরোধ করলাম অফিসের ভার নিতে। তিনি বললেন, কোর্টের কাজ শেষ করে বাড়ি যাওয়ার পূর্বে রোজই আসব। সত্যিই তিনি আসতে লাগলেন এবং কাজ করতে লাগলেন। পুরানো অফিস সেক্রেটারি ভদ্রলোক কেটে পড়েছেন। পরে ওয়ার্কিং কমিটির সভায় আমি প্রস্তাব করলাম তাকে অফিস সেক্রেটারি করতে। সকলেই রাজি হলেন। আজ 16 বছর তিনি অফিস সেক্রেটারি আছেন। কোনোদিন কোনো পদের জন্য কাউকেও তিনি বলেন নাই। আমার সাথে ব্যক্তিগত বন্ধুত্ব হয়ে গিয়েছে। তিনি কোনোদিন সভায় বক্তৃতা করেন নাই। তাকে অফিসের কাজ ছাড়া কোনো কাজেও কেউ বলেন নাই। তিনিও চান না অন্য কাজ করতে। অফিসের খরচও তার হাতে আমি দিয়েছিলাম, হিসাব নিকাশ তিনিই রাখতেন। আমাদের আয়ও কম, খরচও কম। কোনোদিন কোনো সরকার তাকে খারাপ চোখে দেখে নাই, আর গ্রেফতারও করে নাই। এবারেই তাকে কয়েকদিনের জন্য গ্রেফতার করে এনেছিল। তার শরীরও ভালো না। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তার মতো অফিস সেক্রেটারি পেয়েছিল বলে অনেক কাজ হয়েছে। তার নামটা বলি নাই, মিস্টার মোহাম্মদুল্লাহ। শহীদ সাহেব ও ভাসানী সাহেবও তাকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন।